আজকে প্রথম আলোর একটা হেডলাইন থেকে একটা প্রশ্ন করি। সচিবালয়ে বিক্ষোভ, নগর ভবনে তালা, এনবিআর অচল। এই ধরনের একটা হেডলাইন করছে প্রথম আলো। সেখানে সচিবালয়ে কর্মচারী কর্মকর্তাদের বিক্ষোভ মিছিল চলে, বিভিন্ন দাবি দেওয়া। নগর ভবনে ইশাক সমর্থকরা তালা দিছে এবং এনবিআর কে ভাঙি দুই ভাগ করাতে ওইখানের কর্মচারীরা কর্মবিরতি পালন করতেছে। নানা বিশৃঙ্খলা, প্রশাসনিক বিশৃঙ্খলা বাড়ছে, এমন মনে করেন কিনা? তো জলের মতো পরিষ্কার। কারণ নির্বাচিত সরকার ছাড়া প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না। এক। দুই নম্বর হচ্ছে, আপনি এনবিআর ভাঙার প্রয়োজনটা কি ছিল? এই যে স্থানীয় সরকার যারা মেয়র, এদেরকে বাতিল করার প্রয়োজনটা কি ছিল? কেন এই কেওসটা? কেন সচিবালয়ে বৈষম্য বিরোধী কথা বলে যখন তুমি ক্ষমতায় আসছো, তাই বৈষম্য দূর করবে না? বৈষম্য না দূর না করে তাদেরকে যদি হুমকি দামকি যখন দেওয়া হয়, আমলাদেরকে হুমকি দামকি দিয়ে কাজ হয় না। কারণ দেশটার মস্তিষ্ক চড়া। আসলে সচিবালয় অচল হয়ে গেলে দেশ অচল হয়ে যাবে। আজকে এতদিন তারা ভিতরে ভিতরে ছিল, কিন্তু রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে আসা মানে অনেক বড় জিনিস। এবং এই সরকার, বললাম না, মানে বিভিন্ন ভাবে দেশ গুল্লায় যাক, জাতি গুল্লায় যাক, আমি ইউনুস ঠিক থাকলে এটা পরিষ্কার জিনিস ভাই। গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনুস কি বুঝতে পারে? দেশের জন্য শিক্ষা কি করেছে এই সরকারটা? দেশের জন্য, দেশের জনগণের স্বার্থে কি উদ্যোগটা নিয়েছে আমাদের বলেন গত 9 মাসে? আমাদের নিরাপত্তা প্রধান উপদেষ্টা একজন বিদেশি নাগরিক, এটা কি সম্ভব? আমাদের সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যানকে একটা বিদেশি নাগরিক, সে কোনো আইনজীবীও না, সংবিধান সম্পর্কে তার কোনো ধরনের ধারণাই, এবং জনগণের সাথে তার কোনো সম্পর্ক নেই। সংবিধান তো দেশের জন্য, জনগণের জন্য, সেই জনগণের প্রতিনিধিরাই তো করবে। জনগণের কি চাহিদা অনুযায়ী সংবিধানটা পরিবর্তন হবে। মানে দেশ, কারণ দেশটা তো ওরা বিক্রি করে কিন্তু ক্ষমতায় এসেছে। দেশটা বিক্রি করেই ক্ষমতায় আসে। কোন দেশ অচল হয়ে গেল তাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু করার নেই। ওই তো বললাম যে এমন অবস্থা সৃষ্টি হবে, শেষ পর্যন্ত হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে পারে না, কিন্তু এখানে ডিপেন্ড করতেছে সেনাবাহিনী কি করবে। তবে আমার ধারণা সেনাবাহিনী তখনও নিবে যখন দেখবে নির্বাচনটা হচ্ছে না, তখনই সেনাবাহিনী ক্ষমতা নিবে, অথবা হয়তো এর মধ্যে একটা কিছু করে ফেলবে, বুঝে ফেলবে। মানে যেটা ডিসেম্বরে নির্বাচন না হলে, নির্বাচন যদি না হয়, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রতি এরকম একটা ঝুঁকি আছে বলে আপনার মনে হয়? ডিসেম্বর তো সেনাবাহিনী বলেই দিয়েছে যে ডিসেম্বর মধ্যে নির্বাচন করতে হবে। এবং ওয়াকার কিন্তু মানুষের কাছে কথা, শুধু মানুষের নিকট কিন্তু 5 তারিখে সে কিন্তু বলেছে উনি যে আমি জানমালের নিরাপত্তা দিব, যদিও মানুষের জানমালের নিরাপত্তা ওনারা দিতে পারে নাই। এবং একটা নির্বাচন হবে, এবং সে তো আমেরিকাতে গিয়েও বলেছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। 18 মাস কিন্তু ডিসেম্বর, সে কিন্তু শুরু থেকে বলছে। ওইখান থেকেই দ্বন্দ্বটা, কিন্তু ওই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে ওয়াকারের সাথে ইউনুস। ওই সময় ইউনুস বলেছিল নির্বাচনের কথা বলার অধিকার সেনাপ্রধানের নেই, এবং তার কিছু লোকজন যেভাবে উস্কাচ্ছে সেনাপ্রধান, এই যে টাকলা ফুয়াদ যে কথা বলে সে, আরে বাপরে, বা এই যে হাবাদুল্লাহ হাসনাত, এইগুলো যেভাবে কথা বলে উস্কাচ্ছে। অর্থাৎ একটা দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চায়। গৃহযুদ্ধের দিকে নিয়ে গেলে তাদের লাভ। দেশটা তো তারা চায় না রে ভাই, দেশ জাতি গুল্লায় থাকছে, পরিষ্কার কথা। এখন সেনাবাহিনী যদি মনে করে, যেহেতু ওরা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে, আমি মনে করি না। এরা দেশপ্রেমিক হলে দেশের এই পরিণতি তারা 5 তারিখে আটকাইতে পারে। আটকায় তারা হচ্ছে নিজের প্রেমিক। তারা মাথায় প্রথমেই তাকে শান্তি বাহিনীতে আমাকে যেতে হবে, ওইখানে অনেক সুযোগ সুবিধা, অনেক পয়সা। তাই আমেরিকা যখন বলে, তখন ওরা বলে না, জাতিসংঘ পরিষ্কার বলতেছে, ভুল কাটতুক না কি, এটা কিন্তু আমি বলতে পারি না, যে কোন দেশের সরকার পরিবর্তনে জাতিসংঘ সরাসরি ভূমিকা রাখে। এর চেয়ে নির্লজ্জ আর কি বলবো? বলে নাই সে বলছে যে তারা
সেনাবাহিনীকে বলেছে যে দেখো, হ্যাঁ, সুতরাং আমেরিকার কথাই তো সবগুলো হয়েছে, এখনো হচ্ছে। ট্রাম্পের সাথে ইউনুস সম্পর্ক করতে গিয়ে সে ইলেন মার্কের স্টার্টে নিয়ে এসেছে, করিডোর দিয়ে দিচ্ছে। করিডোরের চুক্তিটা কিন্তু বাইডেনের সাথে হয়নি, হয়েছে ট্রাম্পের সাথে। কারণ ট্রাম্প, বাইডেন ছিল অস্ত্রযুদ্ধে বিশ্বাসী, তার এনিমি ছিল রাশিয়া মেনলি, যার কারণে চায়নার সাথে লাগি করে সে লাগে নাই। আর ট্রাম্প হচ্ছে ট্রেড ওয়ার, তার মূল এনিমি হচ্ছে চায়না। চায়না মিয়ানমারের পক্ষে, রাশিয়াও মিয়ানমারের পক্ষে, কিন্তু ট্রাম্প চায় চায়নাকে চাপে রাখার জন্য, চায়নার মধ্যে একটা অস্থিরতা বজায় রাখার জন্য এই করিডোর দিয়ে আরাকান, যদি একটা আরাকান রাজ্য প্রতিষ্ঠা করতে পারে, আরাকান আর্মির সাথে কিন্তু চায়নার বিদ্রোহী একটা গ্রুপ আছে, তাইলে সে এখানে সমস্যাটা সৃষ্টি করতে পারবে। পাশাপাশি চায়নার জন্য একটা সামরিক হুমকি হবে যদি তার সামরিক ঘাঁটিটা এখানে করতে পারে। ট্রাম্প করিডোরের চুক্তিটা হচ্ছে ট্রাম্পের সাথে, কারণ ট্রাম্পের সাথে সম্পর্ক রাখতে ইয়ে করতে গিয়ে, ভালো করতে গিয়ে এই চুক্তিটা করে ফেলেছে। এবং ওই যে জি, প্রশ্ন আছে আরেকটা। বলেন। আল জাজিরা এক্সপ্লেনার বলছে, আল জাজিরার মোহাম্মদ ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। আল জাজিরার এক্সপ্লেনার থেকে এই রিপোর্টটা আজকে প্রকাশ হয়েছে। প্রথম আলোতে আবার একটা হেডলাইন করা হয়েছে এটা নিয়ে, যে ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার কি মনে হয়? ডনের রিপোর্টের কথা বললাম না, ক্রস রোডে বাংলাদেশের ডন বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছে এই সরকার, ঠিক হয়নি। আসলে তো অনিশ্চিত, এটা যে কোনো সময় পরে যেতে পারে। এখন ওইটাই ডিপেন্ড করতেছে, যেহেতু তার শক্তির উৎস, যদিও শক্তির উৎস হচ্ছে মূলত এই সরকারের কারা বসিয়েছে, সেনাবাহিনী বসিয়েছে। কারণ ওই সময় তো সেনার প্রধান যদি ওই সময় ভূমিকা না রাখতো, যদি সব দলকে নিয়ে না বসতো, এবং সে যদি রাষ্ট্রপতিকে বাধ্য না করতো যে একটা মিথ্যা রেফারেন্স দিয়ে, বাধ্য করেছে শক্তির জুড়ে। দেখবেন রাষ্ট্রপতি যখন বক্তব্য রাখছে, ওনার পিছনে কিন্তু 3 জন লোক দাঁড়িয়েছিল, একজন সেনা প্রধান, একজন নৌবাহিনীর প্রধান, একজন বিমান বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান। আমরা সামরিক শাসন যখন জারি হয় দেখবেন ওই একই অবস্থা হয়, কিন্তু এই 3 জন থাকে। আচ্ছা, তো এইটা সরকার তো সেনাবাহিনীর সরকার, জনগণের সরকার। সুতরাং সেনাবাহিনী যতদিন চাইবে, যেভাবে চাইবে, ততদিন তাকে থাকতে হবে। এখন তো অনিশ্চিত হয়ে গিয়েছে, কারণ সেনাবাহিনী কখন যে তাকে বলবে চলে যাও, এখন এই মুহূর্তে বলতে পারে, কালকেও বলতে পারবে তারা। তবে ওয়াকার হচ্ছে চালাক মানুষ, সে জওরমান হতে চায় না, এরশাদও হতে চায় না, জেনারেল মইনও হতে চায় না। সে পাপটা এমন ভাবে করতে চায় যে আমি দেশটাকে চাইলে নিতে পারতাম, আমি কিন্তু নিলাম না, আমি ক্ষমতা লোভী না। তার তলে তলে তার একটা এজেন্ডা আছে, এই যে বললাম। সেও দেশ, এই করিডোর বা সেও আমেরিকার কাছে, আমার একটা আমি বলেছি, ইউনুস ওয়াকার হোয়াইট হাউসে বন্দী, অর্থাৎ তার দুইটা মানুষই মস্তিষ্ক ওইখানে বিক্রি করা আছে, এখানে বের হওয়ার প্রশ্ন। এই যে ওয়াকারের বক্তব্য যেদিন দিল, এর 2 দিন না 3 দিন আগে আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স এর নেতৃত্বে 3 জন আমেরিকার দল করিডোরের বিষয়ে তাকে বোঝানোর জন্য গেল। আমার ধারণা হচ্ছে এরপরে কিন্তু সে নির্বাচনের বেশি জোর দিচ্ছে, এবং আমার ধারণা তাদেরকে সে বুঝিয়েছে যে নির্বাচিত সরকার যদি করিডোর না দেয় তাহলে টেকসই হবে না। এখন নিউজ দিয়ে দিলে নির্বাচিত সরকার সেটা বাতিল হয়ে যাবে। তাদেরকে বলেছে এই জন্য যে আপনারা আমাকে সময় দেন, একটা নির্বাচনটা করিয়ে আপনাদের করিডোরটা করিয়ে দেব। এমন একটা সরকার বসে করিডোরও দিবে নিশ্চিত। লেখারা যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি করিডোর দিবে। বিএনপির কথা তো, বিএনপি তো এই ধরনের কথা বলছে যে এই নির্বাচিত সরকার করিডোর দিবে,
দিবে কি দিবে না বিবেচনা করবে এটা বলে নাই, বলছে নির্বাচিত পরিষদ, নির্বাচিত সরকার এসেই করিডোর এই জন্য দিবে। ওয়াকার বলেছে করিডোর এসে দিবে নির্বাচিত সরকার, তারা সিদ্ধান্ত নেবে। এটা বলা উচিত ছিল, কোনো অবস্থায় দেওয়া যাবে না। কারণ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ক্ষমতা কোন নির্বাচিত সরকারেরও নেই, সেই ম্যান্ডেট তাদেরকে দেওয়া হবে না। জি মনসুর ভাই, একদম শেষ প্রশ্ন, আমরা শেষে চলে আসছি, আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়েছে। তো শেষ প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেন তারেক রহমান, আপনার কি মনে হয় ডিসেম্বরে নির্বাচন দিবে সরকার? না দিলে ওই যে চলে যাবে, তাকে যেতে হবে। কারণ বিএনপি চাইলে কালকে নির্বাচনটা আদায় করে নিতে পারে। কারণ সারা দেশে বিএনপি যে নেতা কর্মীরা আছে, তারা তো একদিন কাল এই যে ঘোষণায় বলেছেন 24 ঘন্টা সময় লাগবে না। যেহেতু সেনাবাহিনী চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, বিএনপি চাচ্ছে, শুধু সেই জায়গায় বিএনপি চাইলে এটা পারে। অথবা বিএনপি কতটুকু রিস্ক দিবে সেটা বিষয়। যদি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে না পারে, বিএনপির কপালে খারাপই আছে। যেভাবেই হোক, যদি আমার কথা যেভাবেই হোক, যদি একটা নির্বাচিত সরকার আসে, একটা পরিবেশ ক্রিয়েট হয়, তখন রাজনীতি যে আওয়ামী লীগ অন্তপক্ষে স্বাভাবিকভাবে তার রাজনীতি করতে পারবে, কিছুটা হলে করতে পারবে। এবং দেশের মানুষও কিছু, যদিও আরেকটা কথা বলে, আমি কেন আওয়ামী লীগকে ধৈর্য ধরে বলছি, ইউনূস সরকার দেশটাকে এমন এক পর্যায়ে দিয়ে যাচ্ছে, যেই সরকার ক্ষমতায় আসুক না কোনো নির্বাচনের মধ্যে, তাকে যে কি বিপদে পড়তে হবে একমাত্র আল্লাহ মালুম। কারণ এই দেশটাকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে, একমাত্র শেখ হাসিনা একক লিডারশিপে দেশটাকে যেভাবে নিয়ে গিয়েছেন যে পর্যায়ে, সেইখান থেকে আরো অনেক অনেক নিচে নিয়ে এসেছে। আপনি জিডিপি বলেন, সব দিকে রপ্তানি বলেন, উৎপাদ আমদানি, সবকিছু মিলাইয়া এই যে কেওসটা সবকিছু মিলাইয়া যেই আসুক নির্বাচিত সরকার, তাকে জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হবে না। কারণ তার পক্ষে এত সমস্যার সমাধান সম্ভব না, কারণ সে তো প্রতিশ্রুতি দিয়ে আসতেছে। প্রতিশ্রুতি, প্রত্যাশা এবং হতাশা। এখন যেই হতাশা, এই যে আমি 3 মিনিটে শেষ করবো এই প্রোগ্রামটা, আমার কথা। এই যে আপনি জুলাই আগস্টে আন্দোলনের পরে মানুষের প্রত্যাশা ছিল অনেক, বিশেষ করে ইয়াং জেনারেশন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপরে, এর সাথে ইউনূসের উপর প্রত্যাশা না, সেই মানুষ পায় নাই বলে আজকে হতাশ হয়েছে। আপনি যত বেশি প্রতিশ্রুতি দিবেন, এই বিএনপি তো জিত ক্ষমতায় আসতে হলে হাজার হাজার প্রতিশ্রুতি দিয়ে আসবে, যার 10 ভাগও পূরণ করা 5 বছর সম্ভব হবে না। কেন হবে না? কারণ সেই সক্ষমতা থাকবে না। বিশেষ করে অর্থনৈতিক যে বিপর্যয়, যে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, সেটাকে ফিরিয়ে আনা কঠিন হবে। সেই জায়গায় বিএনপি তার জনপ্রিয়তা এমনই তো নাম, এই ক্ষমতায় না আসে তাদের জনপ্রিয় যে 10 নেমেছে, আবার এটা উদ্ধার করা খুব কঠিন। সুতরাং একমাত্র সম্ভব এই দেশটাকে টেনে তোলা শেখ হাসিনার পক্ষে সম্ভব, কারণ উনি জানেন কিভাবে এই দেশটাকে টেনে তুলতে হবে, উনি টেনে তুলেছেন। সুতরাং আওয়ামী লীগের অপেক্ষা করা উচিত, যাতে মানুষ শেখ হাসিনাকে সাদর আমন্ত্রণ জানিয়ে আসেন। অবশ্যই শেখ হাসিনা, সবাই বলবে, এক বাক্যে বলবে, শেখ হাসিনা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই, তখনই শেখ হাসিনা ফিরে আসবে। এই জাতির জন্য আরো দুর্গতি আমি প্রত্যাশা করি, আরো দুর্গতি প্রত্যাশা করি। কারণ যে বেইমানি আমরা স্বাধীনতার পর থেকে শুরু করেছি, বঙ্গবন্ধুকে হত্যা করেছি, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছি, এই জাতির জন্য আরো দুর্গতি আমি প্রত্যাশা করি। তাহলে শিক্ষা হবে, বিশেষ করে শিক্ষিত সমাজ ও সুশীলদের দুর্গতি হবে। অবশ্যই অনিশ্চিত, ইউনূসের অবস্থা অবশ্যই অনিশ্চিত, যে কোনো সময় চলে যেতে হবে। এবং ডিসেম্বরের নির্বাচন বিএনপি আদায় করতেই হবে, নতুবা বিএনপিও থাকবে না, ওয়াকারও থাকবে না, বলে দেন। জি মনসুর ভাই, আপনি দীর্ঘ সময় আমাদের সাথে আজকে সময় দিয়েছেন, আপনার অনেক ব্যস্ততার মধ্যেও, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের দর্শক বিন্দু যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।